ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ, ছেলেটা দেখতে ভালো, এটাই তো চাস। আয়জা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। তিথি দুটোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। রমলা চাচি আয়জার উদ্দেশ্যে বললেন, তোমার ভাইরে কি তুমি চেনো না? এমন করতেছে কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবিখান দেখো, ছেলেটা দেখতে ভালা। আয়জা বলে, দেখবো না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লাই উঠবে, আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক, সাহস থাকলে তোমার ছেলে আর বড় দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে করব। আম্বিয়া বেগম ভর্সনা করে বললেন, ঢঙের কথা বলিস না, নিজে কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি। শ্বশুরবাড়িতে কি আমাকে বসে বসে খাওয়াবে মা? ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুরবাড়ি আর চাকরি দুটো আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না, যাও তো সবাই। আমি বিয়ে করব না। ভাবি, তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলের ঝুঁটি ধরে হাসকা টান দিয়ে বলল, তুই আমার মেয়ে ছাড়বি শয়তানি? বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এলো। ডোডো চেঁচিয়ে উঠল আয়জার ফোপানো দেখে। তিথি বলল, কিচ্ছু হয়নি বাবা। ডোডো আয়জাকে ডাকলো, এপিপি। আয়জা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরও জোরে ফুপিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কথা হয়। কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও চায় না, সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে থেকে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপর সে রাজি হচ্ছে না, দেখলি? তিথি বলল, আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল? তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে ভুল কিছু বললে। ওকে বলছি, বোঝাতে বলছি গাদি। ওকে আমি কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকে সেটা করতে বলবো? আমি বেগম রাগ সামলে বললেন, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করছিস? আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিকই, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম, লাল দেখে ফাল দিয়েছি, তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলেন, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছো, এরপর কথা কি করে বলতেছে বউ? দিদি ডোডোকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আমি বেগম বলে উঠলেন, তোর সাত কপাল আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও আর একটা বিয়ে করাও। স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো, উপরে ঢং দেখালে মনে মনে ভীষণ খুশি হব। সেও এটাই চাই, শুধু লোক লজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠলেন, আহা থামো থামো, এসব কথা কেন বলতেছো বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন, এসব কথা তুলবা না। পুরুষ মানুষ মাথা গরম, কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নিবে বলছো? করুক। করলে ওই মেয়ে স্মার্ট আধুনিকা হবে না, আমার চাইতে বোকা হাদা হবে, গাধা হবে। আমি যে ভুল করছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না, অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। আমি এরকম রাগের মাথায় আয়জাকে মারধর করা শুরু করলো। চুল ধরে গায়ে চড় মারতে মারতে বলো, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিছিস, তোকে আমি আজ মেরেই ফেলবো। তোর মতো মেয়ের দরকার নেই। এত মানুষ মরে, তুই মরিস না কেন? আয়জা চিৎকার করে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করলো। আজলান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সবে। মাথা মুছতে মুছতে আয়জার কান্নার শব্দ কানে আসতে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আয়জার ঘরে এসে দেখলো আয়জাকে এক নাগাড়ে মেরে চলছে আম্বিয়া বেগম। রমলা চাচি চেষ্টা করেও থামাতে পারছে না। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে অবিশ্বাস্য রকমের স্বাভাবিক, শুধু ডোডো কাটছে। সে ছুটে এসে আয়জাকে ছাড়িয়ে নিল আম্বিয়া বেগমের থেকে। পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটিকে মাছের বাজার বানিয়ে ফেলছে সবাই মিলে। আয়জা ভাইকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন, উপহাস করে বলেন, খেলা জমে উঠেছে, চলুক, চলতে থাকুক, আমি ঘরে বসে শুনতে থেকে, চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি ওনাকে ধরে খাটে বসালেন, পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আয়জাকে বলেন, কান্না বন্ধ কর। ডোডো তালি দিতে দিতে বলল, তা তা। তিথি তার কাণ্ড দেখে বলল, তোর মনে এত ফুর্তি এলো কোত্থেকে? ডোডো হাসলো। তিথি তার গালে টুপটাপ আদর বসিয়ে বলল, গাড়িতে বসে খেলা কর কেমন, আমি তোর ফুবুকে ভাতটা খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়ে ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখলো, কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করলো। আজলান এসে দেখলো তিথি নেই। ডোডো এক নাগাড়ে কেটে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছে কেন? ননসেন্স। এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়িল, বলল, আয়জাকে খাওয়াতে গেছিলাম, আয় ডোডো। হাত বাড়িয়ে দিল সে। ডোডো বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকলো। আজলার দিল না, বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগের থেকে যদি পছন্দ করে তার নাম অব্দি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটেছে। তিথি বলে, থাকলে সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে, তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ,
ও যদি উল্টোপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো, ওদের সামনে যেন কোনো সিনক্রেট না হয়। তিথি বলল, ও বিয়ে করতে চাইছে না, তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? অধিকার মাই ফুট। এই বয়সে ভালো মন্দ কী বুঝে? এসব জাস্ট আবেগ, বই কি কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার, সামাজিক অবস্থান, বংশগৌরব, ভালোবাসা, আবেগ চুলিয়ে যাক। তিথি বলল, তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদ আরেক মদনার সাথে পালিয়ে গেছে নাকি? আজলার ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজা চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা, এই টাকাই তোমার ঘাড় বাঁকা করে দিয়েছে আজলান শেখ। তোমাকে আমি ঘেন্না করি, যতটুকু সম্মান আছে ওই ডোডোর বব বলে, নইলুক তখনই চলে যেতাম। ওইটুকু যখন থাকবে না তখন তুমি আমাকে আটকাতে পারবে না। আজলার বলল, জাস্ট অ ব্লাডি ইডিয়েট। তিথি বলল, সত্য দেখে কাউকে নিয়ে আসো, সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতেই ডোডোর পরনে কাপড় চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার মাখিয়ে দিল। দুগলে আদর করে নতুন কাপড় চোপড় পরিয়ে দিতে হাত পা টেনে দিতে দিতেই বলল, কাঁদবে না আজলান। ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, আম্মা। আজলান ওর হাতের আঙুল টেনে তাতে চুমু দিয়ে বলল, ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে ফোনের ওপাশে জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও, ওনাদের শ্যামবাজার থেকে গাড়ি তুলতে হবে। হ্যাঁ, দ্রুত যাও, সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি, আমার নাম বললে হয়ে যাবে। ওকে কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচি টি টেবিলে সাজাচ্ছে, ডোডো তার গাড়িতে বসে চুপচাপ গাড়ির রিমোট নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে, গোসল করিয়ে বেবি লোশন মাখিয়েছে। হঠাৎ কপালে একপাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতেই আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি, রাগারাগি করিস না এটা নিয়ে। আজলান বলে, এসব নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আয়জার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথি আর আজাকে দেখল। আজাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে চুল বাঁধছে তিথি। ফোন কল আসায় আয়জান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে যাচ্ছে। আতিফা ওর ছেলেমেয়ে নিয়ে আর ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে খেলছে। তিথি আজাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে। আর ড্রয়িং রুমের স্বামীরা আভিরা আর ডোডোকে খেলা দেখছে। ডোডো মাকে দেখা মাত্র ফোকলা হাসে হাত দুটো মাথার উপর তুলে রাখলো, আম্মু তুতু। তিথি হাত দেখে বলল, মায়ের দিব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে দিল। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতে তিথি মাথার শাড়ির আঁচল তুলে দৌড়ে গেল। দরজা খুলতে দেখলো জারিদ দাঁড়িয়েছে, এক হাতে অনেকগুলো মিষ্টি সন্দেশ কার্টুন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি পাত্রপক্ষ এসেছেন? আম্বিয়া বেগম এসে বললেন, এই ছেলে তুমি এতদিন পর এলে? এতদিন কই ছিলে? আমার MBA ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো। মেহমান চলে এসেছে? জারিফ উত্তর দিল, হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলার মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই আম্বিয়া বেগম আফতার শেখের সাথে পরিচয় করে দিলেন। জারিফ এক কোণে দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মাইন তুমি আজ আমাদের সাথে রাতে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার, কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলো তুতু। আজলান চলে যাচ্ছিল, ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল, বলল, বাবু কি বলছে? জারিফ বলে, বুঝতে পারছি না স্যার। আজলান ডোডোকে কোলে নিয়ে গালে আদর করে বলল, কী চাই বাবা? ডোডো বলল, আম্মান তুতু। আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা, সাজগোছের খপ্পরে পরে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিতির কাছে গিয়ে নিয়ে যাওয়ার পরে সে দেখলো তিতির সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিথি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুরো দিয়ে বলল, অসম্ভব, শাড়ি পিন করেছি, এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলা বলল, ওর খিদে পেয়েছে মেহবুব, শেষবার খাইয়েছ কখন? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেললো, মনে নেই বলে ডোডোর গেলে আলতো করে চট দিতে দিতে বলল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি, তোর বাপকে বলিস কেন? তোর বাপের তুতুর গোডাউন আছে, হ্যাঁ? আর বলবি তোর বাপকে, মিষ্টি খাবি, সন্দেশ খাবি, দুধ পাউরুটি খাবি নাকি আঙ্গুর খাবি? আচ্ছা দই খা। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়েছে। তিথি তার দিকে চোখ রেখে আদুরে ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চাইয়ে থাকোস কেন, কি কবি ক। ডোডো ঠোঁট লম্বা করে বলল, তুতু। তিথি কপাল চড় মারতে মারতে বলল, ও জ্বালারে জ্বালা। ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে বলল, হাসতে হাসতে বলল, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুতু খাওয়া হাগুমুতু ছাড়া আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে বলল, আম্মা। তিথি বলল, মাকে নিয়ে কি করে পটাতে হয় ভালো শিখে গেছিস তুই। আজাকে তার ঘরে দেখতে এলো বরের মা।
ভাবি আর বোন। আয়জার সাথে অনেক কথাবার্তার পর তিথির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়লো। তিথি সেই ফাঁকে আয়জাকে বলল, তুই ওই মদনটাকে পছন্দ করো? ওই মদন দেখো হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আয়জা তাকে দেখার সাথে জারিফ চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নিতে তিথি বলল, মা গো মা, কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টে তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী। তুমি একে বলনি তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে? আয়জা গলার জোর দিয়ে বলল, না। আবিশালা এই জন্য তো মেজাজ হট। এ দেখছি ফাটাকেষ্টর চাইতে কোনো দিক দিয়ে কম নয়। যাকগে, এই কালা বিলাই চাইতে ধলা বিলাই ভালো। তাকে বিয়ে করে নাও। আমি এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকে বিয়ে করছি। বর্তমানে আমি এক বাচ্চার মা, মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধন দৌলত আর মহব্বতের অভাব নেই। তুমি করে ফেলো। ডোরে বলো, নান নান নান। তিথি চোখ বড় বড় করে পাকিয়ে বলো, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস? পুপ্পির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে দিবি বিয়ে? কথা বলতে পারিস না? ভালো করে আবার প্রতিবাদ করছিস। ব্যাঙের বাচ্চা ব্যাঙ। রোডের হাতের তালু দিয়ে ঠাস করে মারলো তিথির নাকে। তিথি বলল, দিলি তো নাকটা চ্যাপটা করে। রোডো ঝুঁকে এসে তার নাকটি গাল বসে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাক কাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখলো আয়জা কাঁদছে। সে হাসা থামিয়ে দিল। আয়জার গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বড়সড় একটা দম ফেলে বলল, তৃতীয় পক্ষ সব কিছু কেমন বিনা কষ্টে বিনামূল্যে পেয়ে যায়, তাই না ভাবি? এলো দেখলো, পছন্দ করলো, তারপর বিয়ে হয়ে গেলো, কত সহজ। তিথি বলল, এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাপ্পার বাস হয়েছে, তো কোনো কিছু কি আটকে আছে? আজ বলে, নেই তো। তোমাদের মধ্যেকার এত ঝামেলা, মনমালিন্য, এত অমিলের মধ্যে মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবার সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাওয়া। তুমি বলো না তোমরা আটকে নেই? তিথি জবাব দিতে পারলো না। আয়জা বলো, দিন শেষে না তুমি সুখী না ভাইয়া, তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিছু না। তিথি দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। চাওয়া পাওয়ার হিসাব হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলে পরিপূর্ণ থাকে। আজাকে পাত্রপক্ষ পছন্দ হয়েছে। পাত্রপক্ষ আম্বিয়া বেগম আজানের পছন্দ হয়েছে। আফতাব সাহেব কোনো মতামত জানায়নি। তিথির মনে হলো ছেলেটা মন্দ নয়, বিয়ে হয়ে যায় ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস হয়নি জারিফের। এই জীবনও হবে না। আজলান এক বসার কথা পাকাপাকি করে নিল। দিন তারিখ, দেওয়া পাওনা সব কিছু হিসাব। আয়জা দেখলো কেনাবেচার বাজার তার দাম নেহাত কম না। তিথিকে সব ব্যাপারে খাপ ছাড়া দেখে তার রাগ হলো। তাকে আশা দিয়ে এখন চুপ করে আছে, সব কিছু হালকাভাবে নিয়েছে। আসলে যার ব্যথা সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প। তাই ভাবি তাকে বোঝানোর চেষ্টা করছে। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজরার সময় ঠিক করে দিছে। ঠিক সময় ভাত না খেলে এসে চেঁচামেচি জুড়ে দিবে। তিথি আজকাল এসব ভালো লাগে না। আয়জা সেখানে এসে বলল, তুমি কিছু বলবে না ভাইয়াকে? ভাইয়ের সব কথা সায় দিয়ে যাচ্ছ দেখলাম। তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে। তিথি বলল, অনেক চেষ্টা করেছি কাল। ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলি না। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না, তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ের কোনো চাকরি নেই এখন। তোমার ও ভাই ওর হাতে তোমাকে তুলে দিবে না। আজরার বলল, তুমি চেষ্টা করেছো আদৌ? তিথি বলে, বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো। আমাকে কেন ঝুঁকিতে ফেলছো? আমি ভাইয়াকে এসব কি করে বলবো? নিজের ভাইয়াকে জমের মতো ভয় পাও, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিনরাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, যেখানে এসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আয়জা বলল, আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে, নয়তো ওনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো, সে মধ্যবিত্ত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। তিথি বলল, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী, তাই আমার আশা ছাড়ো। আয়জা দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পিঠের উপর এসে মাথা ফেলে ডাকলো, এপ্পি। তিথি তাকে টেনে কোলে তুলে নিয়ে বলল, পুবির মাথা খারাপ, এখন কথা বলবে না। নেই, খাওয়া শেষ কর ডোডো, অনেক কাজ পড়ে আছে। আয়জা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খাইয়ে দিয়ে গাল মুছে দিল। তোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড় শোনা, মায়ের অনেক কাজ আছে। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথি টাপুস টুপুস আদর করে বলল, তাহলে চল, বাসন কোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপায়ে মাথা নাড়ল। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলে ড্রয়ার থেকে তার জন্য আনা বইটা বের করে দিল। বইটা আজলান এনে দিছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসে বইয়ের পাতা উল্টে নিয়ে ডোডোর আঙ্গুল টেনে নিয়ে ছবিতে আঙ্গুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা বাঘ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে খপ করে তোকে খেয়ে ফেলবে।
ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখলো। তিথি হেসে বলল, ওরে বাবা, আমার পড়াকু ছেলে কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের দিকে সাথে হাসলো। তিথি তার গালে শক্ত করে চুমে বসে, পর আমি কাজ সেরে আসছি, বেশি করে পড়, তোর স্কুল কলেজ পড়া লাগবে না, সোজা ভার্সিটিতে যাবি ঠ্যাঙ্গুর ঠ্যাঙ্গুর করে। ছেলেকে জ্ঞান দিতে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার সময় পর ডোডো বইটা ছিঁড়ে কুটি করলো। তিথি কাজ সেরে এসে দেখলো ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে কাগজগুলো খাচ্ছে। তিথি কপাল চাপড়াতে বলল, তোর বাপতে আমাকে আজ আস্ত রাখবে না ডোডো, এটা কি করলি? পড়তে গিয়েও আর তুই বই চিবিয়ে খেয়ে ফেলছিস। ডোডো কিছুক্ষণ গালে আঙ্গুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। ক্ষণকাল পর লাফিয়ে উঠে বলল, আব্বা। তিথি চমকে পিছনে ফিরতে আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলো বের করলো। ডোডোর আঙ্গুল কামড়ে ধরতে তিথি ঠাস করে চর দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজগুলো বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করছিস, পচা ছেলে। ডোডো কাটতে লাগলো। আজলার হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগলো চুপচাপ। তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বাইরে গেল। আজরাত হেঁটে নিয়ে গিয়ে বইটা হাতে নিতে দেখলো দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বাইরের গায়ে এখনও ডোডোর লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত, কাগজের ছেঁড়া ভেজা টুকরো পড়ে আছে। তিথি ডোডোকে আফতার সাহেবের কাছে রেখে এলো। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে এক পকর চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকে বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গেছে। নিজ হাতে লিস্ট লিখতে গিয়ে তিতের হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন, সে এসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফা খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের। এই প্রথম জামাইকে বাড়িতে আনবেন আম্বিয়া বেগম, তাও অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোনের জামাইয়ের উপর। কত বড় সাহস, মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে, অথচ তার হুঁশ নেই। দুজনের মধ্যে বহুদিন রেশারেশি। আতিফের পর জামিল আর শেখ বাড়িতে আসা সাহস হয়নি। আতিফা আবার অনেক জোর করলো। আম্বিয়ার বেগমও অনুরোধ করলো, তাই আসার জন্য মত দিয়েছে। আজলান যাদের দাওয়াত করছে তাদের একটা লিস্ট বের করছে। তিথি দেখলো বেশিরভাগ আইনের লোক, র্যাবের সদস্য, পুলিশের সদস্য, গোয়েন্দা অধিপত্য লোকজন। বিশাল পরিসরে লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো 2500 মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু দুটো জবাই করা হবে। সে বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে, কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আয়জার ঘরে এলো বলার জন্য। ঘরের আলো নেভানো ছিল। আয়জা উবুর হয়ে শুয়েছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হলো। তিথি ঘরে যায় না, তিথিকে ডাকে না, ডোডোকে কোলে নেয় না, এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, এমনকি চুল পর্যন্ত ভালো করে আশ্রয় নেয় কদিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হয় না। তিথি বলল, এই ননদিনী, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টোপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করবে না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে কারো আস্ত রাখবে না। আচ্ছা, সারাক্ষণ ঘরে শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতে আয়জা মুখ তুলে তাকালো, চোখ দুটো ফোলা ফোলা, মুখটা শুকিয়ে সরু হয়ে গেছে। তিথির মায়া হলো, বলল, নিজেকে আয়না দেখেছো তুমি? আয়জা বলে, দেখতে চাই না। কি বলতে এসেছো বলে চলে যাও। দিদি বলল, তুমি আমার উপর রাগ দেখে যাচ্ছ এখনও? তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়ে মেনে নেবে? জারি ভাইয়ে তখনই ডেকে আনবে না, অপমান করবে না? আয়জা বলল, আমি কিচ্ছু চাই না। আমি তাকে দাও কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছো বলো। তিনি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা নিজেকে সামলাও, সবার আগে নিজের কথা ভাবো। আমি তোমার ভাইয়াকে বলবো। আচ্ছা, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন না। না, বলতে হবে না। আমার কারো সাহায্য চাই না। আমি ভাইয়ের পছন্দেই ছেলেকে বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পিরিতি বড়ই জ্বালা। আজার গাল মুছে দিল সে। বলল, জারি ভাইয়ের সাথে কথা হয়েছে? আজা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছো ওকে? চাকরি পাওয়া অবধি অপেক্ষা করবে? তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? আয়জা কাঁদতে লাগলো হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করবো না ননদিনী। তুমি স্বাভাবিক হও, আমি দেখছি কি করা যায়। আফতার সঙ্গে এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছিলে উনি হয়তো বিয়েতে মত দিয়েছে, কিন্তু হঠাৎ করে তিনি জানালেন আমার এই বিয়েতে মত নেই। আজলান শুনিও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বললেন, কি বলছো গো, মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো কোথায়? কেন বলছো এসব? আফতার সাহেব বলল, বলছি তার যথেষ্ট প্রমাণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে সোজা তুলে সোজা সাপটা প্রশ্ন করলো, মত নেই কেন? তার দুটো কারণ দেখো।
আফতাব শেখ বলল, প্রথম কারণ আয়জা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ের সুখ আগে। ও আমার ছোট, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মতামতের সম্পর্কে মানে না, বুঝবে না আজলান শেখ। আজলান রাগত হলো। এসব আপনার চালাকি। আমাকে গোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন, নয় তো আপনার মেয়ের সমস্ত ছেলে মানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করে হোক আমাকে হারাতে হবে। আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি থাকবো। আজরার খাওয়া পাত ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। বলে সে গটগট পায়ে হেঁটে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয়ে সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজরারকে ফোনে কারো সাথে কথা বলতে শুনল। শোনো রফিক, তুমি যেহেতু কোচিংয়ে অনেক ছেলে পেলে পড়াও, তাদের মধ্যে হলো খোঁজ নাও আজরার সাথে কোন ছেলের ওঠা বসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাড় ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছো কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশনে পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এইটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ। আজরারের কথা বলা শেষ। তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে, তার হাত পা ছড়িয়ে ছিটে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করছে, তারপর ক্লান্ত হয়ে ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজরা তার হাত ছেড়ে দিয়ে বলল, কাল থেকে আফতাব শেখের নজরে নজরে রাখবে। কখন কি করছে সব। জারিফকে বলছি খোঁজ নিতে। এমন কেউ থাকলে ও খুঁজে বের করবে। তুমি চেষ্টা করো কারো আয়জার কাছ থেকে কিছু জানতে। তিথি বলে, আচ্ছা, যদি ওরকম কেউ থাকে যাকে আয়জা পছন্দ করে, তখন তুমি কি করবে? আজলান ঘরে পায়চারি করতে করতে বলল, গারদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করবো, শুয়ে পড়ো। তিথি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা যদি তিথিকে ভালোবাসে, পুলিশের ভান্ডারে ডান্ডার বাড়িকে ভালোবাসে বেরিয়ে যাবে। তিথি বলল, শ্বশুরমশাই তোমার সাথে পারবে না, চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্ধিয়ান কাণ্ডে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? তিথি বলল, সবসময় ঘৃণা করি। আজলান বলল, ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো। তোমার মতো মেয়েরা এটাকে সম্বল করে বাঁচে। যাও ঘুমাও। আর হ্যাঁ, কাল ডোডোর গায়ের উপর পা তুলে দিয়েছো, ননসেন্স, বি কেয়ারফুল। আর একবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেবো। রাতের ঘটনা পুনরাবৃত্তি ঘটলো। আজলা তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল। তোমার জায়গা এখানে। তিথি তাকে জাপটে ধরে জড়িয়ে ধরে তার উপর শুয়ে আছে, বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। আজল বলল, ডোডো ওখানে একা। তিথি বলল, ও বড় হোক, ওর জন্য একটা বউ নিয়ে আসবো। শিক্ষিত, পরিষ্কার, ফর্সা, লম্বা। বকবক করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের উপর। বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির। হাতের কুনুয়ে আঘাত লেগেছে, পায়ের বুড়ো আঙুলটা মুচকে গেছে। হাসপাতালে 7 ঘন্টা কাটিয়ে এসেছে, বাড়িতে রেস্ট নিচ্ছিল। আজলার সদর দপ্তর গিয়েছিল 4 দিন হলো। এরই মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেনি। তিথি ভয় পেয়ে গেছিল ওনার নীরবতা দেখে। কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসবেন, এটা তিনি কল্পনাও করেনি। বাপ ছেলে দুজনে ঠান্ডা মাথার খিলোয়াড়ি। আজরা যাওয়ার পরের দিনে জারিফের বাড়িতে গেছেন আফতাব শেখ। কথাবার্তা সেরেছেন, সিদ্ধান্ত নিয়েছেন দুজনে আকত পরিয়ে রাখবেন। জারিফের চাকরি হলে যখন তারা বউ তুলে নিয়ে যাবে, এই কথা আয়জা, তিনি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বি বেগমের সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বলে। জারিফ এমনিতে শিক্ষিত ছেলে, তার একটা নাম আছে, পাশাপাশি ড্রাইভিং শিখেছিল, সব করে। কিন্তু সেটা আয়ের পথ বের করবে তা সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল রয়েছে আজলান শেখ। বেশি দিন টিকত না কেউ। জারিফ কীভাবে স্থায়ী হয়ে গেছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু তার আগে এসব এলোমেলো হয়ে গেল। আফতাব শেখের সিদ্ধান্তে সে খুশি হয়েছে এমন না। স্যারের কথা ভাবতে তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস, ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে। তখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পিছনে শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই। আফতাব সে সন্ধ্যা থেকে হৈ হৈ করে আনন্দ। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বি বেগম স্তব্ধ হয়ে গেছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনই জানাতে পারতেন। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়লো আয়জার উপর। আফতাব শেখ কড়া হুঁশিয়ে দিলেন, আমার বাড়ি এটা, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আম্বি বেগম পায়ের তলার মাটি যেন নড়ে উঠল। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবা এমন করতে পারে। শ্বশুরমশাই হইহল্লা, গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না আজলান শেখ দমবেন না, না আফতাব দমবে। দরজার নিকটে এসে
এক নজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তে হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিবার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোটো মেয়ের বিয়ে হবে। আজলান শেখ হাহা। সে এখনও চেনে না তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ির আঁচলে মুখ গুজে গুমড়ে কেঁদে উঠলেন। তুমি বাবা নাও, তুমি একটা পিচাস। তিথি চোখ দুটো তখনও আজলানের দিকে নিবন্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আসে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টির উপর পড়ামাত্র তিনি হৈ হৈ করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর। আজলান আর চোখে তিথি আর আয়জাকে দেখে নিল। তারপর বলল, আপনি যা করছেন তা ভালো করেননি, এর জন্য আপনাকে ভুগতে হবে। আয়জাক আসছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়ালো। আয়জা মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে এক নাগারে। আফতাব সে বলে, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই, আমি আছি। তোর জন্য আমি একাই যথেষ্ট। আম্বি এসে বললেন, আব্বা তোকে কি ওরা ফোন দিয়েছে, কিছু বলেছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলন বলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডটার প্রতিটি কথা আয়জার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা। আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডার পেশাদার দায়িত্ব আর সততার দিকে আঙুল তোলা। আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত শিরোনামের উপর প্রশ্ন তোলা। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কার সইবে? তিথি সর্বদা গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নেবনো। কোচের ওপর চোখ বুজে শুয়ে আছে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে উঠল। তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি ওনার মেয়ে বিয়ে যেখানে ইচ্ছা সেখানে দেখ। আয়জা সেটাই চাই। আজলান চোখ খুলল চট করে। তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলছে। তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, এটা আগে খাও। আজলান শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। বললো, এবার বলো। তিথি গ্লাসটা নিতে চাইল। আজলান বলল, নাম বলতে বলছি। তিথি বলল, এমন করো না প্লিজ। তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিবে, কিন্তু আয়জা সুখী না হলে তখন কি হবে? উনি ওনার মেয়ের বিয়ে যার সাথে দিচ্ছে দিক, তুমি ওসব নিয়ে আর মাথা ঘামিয়ে না। আজলান গর্জে উঠল, তোমাকে জাস্ট সত্যি কথা বলতে বলছি ড্যাম। তিথি কেঁদে উঠল। আজলান কলার চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? তিথি বলল, বাথরুমে পা পড়ে পিছলে গেছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছো। তোমার কাজ আমাকে জ্বালানো। তুমি এটা ছাড়া কিচ্ছু পারো না। ভবিষ্যতে এই কাজটা করবে। তিথি বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি, তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি, কষ্ট আমাকে ছুতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে, তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করলো? তিথি বলল, তুমি প্লিজ শান্ত হও। আজলান বলল, না পারবো, আমি এর শেষ দেখে যাবো। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে? জানো না এটা? বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল, জারিফ। আজলান পায়চারি করতে করতে বিড়বিড় করে বলল, জারিফ জারিফ জারিফ। তারপর চমকে গিয়ে তাকালো তিথির দিকে বরাবর, চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপ করে শুয়েছিল। আয়জা দরজা পেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ার পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। আজলান ফোপানির শব্দে চোখের উপর হতে হতে সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়জাকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কী চাই এখানে? আজা কান্নার শব্দ একটু বাড়ল। বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি মত না দিলে এসবের বিয়ে ঠিক কিচ্ছু হবে না। আজরার পা সরিয়ে নিয়ে বললো, আমি ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। আজা কাঁদতে লাগলো। আজরা চুপ করে রইল। আয়জা বলল, তুমি অপমানিত হও এটা আমি চাইনি ভাইয়া। আজরার বলল, আমি কৈফত চাইনি, তুই যা এখান থেকে। আজা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। আজলার অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল। বলল, জারিফ ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না, সম্ভব না। তুই যা এখন। আয়জা বলল, এমন করো না ভাইয়া, আব্বা করেছে যা করার। আমি এমন কিছু করতে বলিনি তাতে তোমার অপমানিত হয়। আমি আব্বাকে কিছু বলিনি, আমি শুধু ভাবিকে বলছি। আজলার ঘাড় ফিরিয়ে ভুকুটি করে বলল, ভাবি? মেহবুব সব জানতো? আয়জা আমতা আমতা করে বলল, না মানে? তিথি তক্ষুনি কফির মগ নিয়ে এলো। আজলার বলল, তুই যা এখন থেকে। আয়জা বলল, না ভাবি এমন কিছু বলেনি, তুমি ভাবিকে ভুল বোঝো না। আজল তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগ নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞাসা করলো, তুমি সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকে দেখছি আমার বউ। আম্বিয়া বিলাপ করছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে আছেন। আম্বিয়া বেগম কপালে 2 হাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমাদের জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাদেরকে মাপ করব না বলে দিলাম। তোমার হঠকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছো, মাপ দেব না তোমাদের আমি। আফতাব শেখের মুখের কথা নেই, এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছে।
আর ভাবছেন আজলান শেখের কথা। ওনাকে শায়েস্তা করার জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাটাও ভাবতে পারে, কারণ বউটাকে তিনি পছন্দ করে এনেছেন। তাই সব দোষ এখন বউয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কতদূর যেতে পারে তিনি তা দেখবেন। ডোডো কাঁদছে, আয়জাও কাঁদছে তার সাথে। সে মায়ের কাছে যেতে যাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বটিতে করা সেদ্ধ নুডলস দিয়েছে। ডোডো সেটা মুখে নিচ্ছে না। সে মায়ের কাছে যাবে। তিথি সুটকেসে কাপড় চোপড় সব ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে বরের কথা না ভেবে শ্বশুর হয়ে কাজ করে তার সাথে তো নয়ই। তিথি কোনটা চায় জিজ্ঞাসা করার পর তিথি জানিয়ে চেয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতেই থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিল ছেলে চলে যাবে শুনে। কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখ হয়েছিল। একবার ঘর বিমুখ হলে তাকে ঘরমুখো করতে অনেক পোহাতে হবে। সে এমন এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ যে স্বজনদের ছায়াতেও থাকতে না পারলে বেশ ভালোভাবে বাসে। শাশুড়ি কান্না দেখে তিনি বুঝে গিয়েছিলেন তিনি চাইছেন তিথি এমনটা বলুক, কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজ হবে। সে বেশ সহজাবলম্বী কিনা, কিন্তু ছেলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আফতাব স্যার ছেলের প্রতিশোধের ধরন থেকে স্তব্ধ হয়ে গেছিলেন। ওনাকে সে জিততে দেবেন না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মোক্ষম জায়গায় ছালটা দিয়েছেন। রমলা চাচি তিথিকে পেছনে দাঁড়িয়ে আছে। সে জামাকাপড় ভরা শেষে ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বলে পারুম না, ওরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলে কেন? কেন মানে তুমি একা যাইতেছো তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিয়ে যাইতে পারবে না? তিথি জিজ্ঞাসা করলো। আজলান শেখ বলছে হ্যাঁ বলেছে। এবার তুমি খুশিতে যাও, যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও। এটাই চাইছো সবাই? তুমি চলে যাইতে চাও যাও, আমি চলে যাবো। এই বাড়ির আর কাজ কাম করুম না। তিথি সুটকেস গুছিয়ে ঘরের বাইরে এনে রাখলো। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে, তিনি কাকাদের বয়সী। উপরে উঠে তিথি সুটকেসটা নিয়ে গেল। আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বলল তুমি আটকাবে না, কিছু বলবে না? আফতাব শেখ বলল এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে? ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি যাক। বউটাকে সম্মান করে উল্টো ফেলছে এমন না, যাক কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে আসবে। বউ তার মাথা ব্যথা তার হবে। বাচ্চাকে না দেখে কয়েকদিন থাকতে পারবে। আম্বিয়া বেগম কপাল চাপাতে বললেন বাচ্চাকে দিচ্ছে না ও। আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে খেপে ফেটে বললেন মগের মূল্য নাকি? ও কখনো মাকে ছাড়া থাকতে শিখেছে? বরবাদ ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নাই। আমি বেগম কাঁদতে লাগলেন। তুমি যা করছো করার করো। আমি কত কিছু সহ্য করে ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য কত কিছু লুকিয়ে যাই, কত কথা চেপে রাখি, তুমি সব শেষ করে দিয়েছো। তোমাকে আমি মাপ দেবো না। আফতাব শেখ বললেন আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজেরই মায়া মহম্মদ নেই। কোনো মতো সংসার করছে, বউ চলে যাচ্ছে ভালো করছে, আরও আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে এসছে। আয়জা দোল দিতে দিতে বললো চাচি ওর মা এখন কোথায়? এখন রমলা চাচি বলে বেরিয়ে গেছে। আয়জা অবাক কণ্ঠে বলল কখন? না বলে সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলে পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফিরতে দেখলো। বোরখা পরা দেখে বলল আগের থেকে মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে, দারুণ। যাও যাও বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝুক হঠকারিতার ফল কী হতে পারে। তিথি বলল ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজাল চোয়াল বুলিয়ে বলল কোথায়? আমার সাথে। ওর ডাইপার কেনা থেকে ওষুধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তিথি বলল হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানবো কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে। তোমাকে আমি যেতে বলছি, তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছো, তাহলে একা যাও, আমার ছেলেকে টানবে না। তিথি বলল ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায় তাও কম, সেসব আমি দেখব। তিথি বলল ও এখনও আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে উঠল তো থাকো, তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুরবাড়িতে থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর আমাকে দেখিও না। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন। বললেন আজলান এমন করিস না আব্বা, তোর বউ বাচ্চার প্রতি তোর একটু মায়া মহব্বত নাই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চা নিয়ে অন্যত্র চলে যা, তোকে তার আব্বার সাথে থাকতে হবে না। তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আজলার বলল তোমার কি মনে হয় শুধু আফতাব সাহেব আমাকে অপমান করতে চেয়েছিল? ও চায়নি, ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আইজার। আমি বেগম কাঁদতে কাঁদতে বললেন তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা জড়িত ছিল সবার। তিথি বলল মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আমি বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্র আইজার কোলে
ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজেছে। তিথি তাকে কোলে নিয়ে দুগালে কপালে আদর করলো। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকে হু হু করে কেঁদে দিল। রমলা চাচি মুখে শাড়ির আঁচলগুলো কাঁদতে লাগলো তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠলেন। স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট্ট বাচ্চার উপর মায়া লাগে না তোমাদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ, এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি? তোকে বললো আর তুই চলে যাচ্ছিস, আমার সংসারটা গেল ছারকার হয়ে। ডোরা মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল, আম্মা আম্মা বলে। তিথি বলল, জি ঘুম ঘুম। ডোরা মিছিমিছি চোখ বন্ধ করলো। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আয়জা কোলে দিল। আম্বিয়া বেগমকে ধরে বললেন, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে যাস নে, তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা, ওকে সামলাবো কেমনে করে। তিথি আর জবাব দিতে পারল না, শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নিচ্ছে। উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সে এই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত। আয়জা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ি দিকে এগিয়ে যেতে আম্বিয়া বেগম ধমকে রেখে বলে, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিয়েছি, তোর শ্বশুর মেনে নিয়েছে। এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তিথি ঝরঝর করে কেঁদে ফেলল। যে মানায় সে মেনে নেয়নি, মানুক সেটা চাই না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয় ওর মা একজন পাগল, শুনতে না হয় ওর মা বস্তি থেকে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে, আমি, আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা, তোমার ছেলে ভালো বাবা হোক। আমি বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা, তোকেও আমার দরকার নেই আমার সংসারে। তোর সব কটা আমার সংসার পেছে, যা, তোকে দরকার নেই আমার। দিদি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতে আম্বিয়া বেগম বাচ্চার মতো করে কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়িতে ভেতরে নিয়ে গেলেন। আজলান বাড়ি ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতার শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে রোষান্বিত দৃষ্টিতে চাইল। আফতার শেখ বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে, তা কী করে হয়? আজলান বলল, ডোডোকে নিয়ে আমি আজকেই চলে যাব। আপনার বাড়ি আমি কিংবা আপনার অলাদ কেউ থাকবে না। আফতার শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দিব না আমি, আটকে দেখান। আফতার শেখ বলল, তোমার পায়ে হবে এখন? আপনার কাছে কোনো কিছুর এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কেছেন, বাচ্চাকে উস্কাতে পারেন, আপনার সান্নিধ্যে কাউকে রাখতো না। আফতার শেখ সিদ্ধার সোজা করে দাঁড়িয়ে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শোনো, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হয়নি। বড্ড জেদি হয়েছে তুমি, জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবনে পাড়ি দিয়েছে আজলান। বান্দরবনে একটা বাংলো বাড়িতে উঠেছে আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথাবার্তা রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথম থেকে সমস্যায় পড়তে হচ্ছে না তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষদের কাছে সে ভয় পেয়ে কাঁদছে। এই মতো অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটাই কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে তার মা কখনোই আসবে না। আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ানো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাইরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল এই গাড়িতে করে এসেছে, এই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব না। সকালে ব্রেকফাস্টের সময় জাফর স্যার বললেন, কাল থেকে একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্নাবান্না করে দিয়ে যেত। বাচ্চাও বেশ সামলাতে জানে। আগে কাজ করতো, যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবে। আপনি আপাতত কয়দিন ছেলের সাথে ঘুমান। ন্যানিকে সুবিধা মনে হলে ডিউটিতে জয়েন করবেন। অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হঠকরিতে দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতেই হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছে ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম। রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে ছিল। কিন্তু বেশি গেলে পেট করবে, তাই বেশি খাওয়া নিয়ে আসলেন। বাকি রাত সে নির্ঘুম কেটেছে। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, তাই এখানে আসার পর তার চোখে ঘুম উধাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন আজলানের বুকে খামচি দিচ্ছিল সে মা ভেবে। মুখে বুক গুজে
হাবুস হাবুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আজলানের বুকটা তখন কেঁপে উঠছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আজান। বাইরে হিমেল হাওয়ায় ঘরের পর্দা দুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপন মনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হয়। কতটুকু মুখ সচ্ছে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতে দেখলো সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তার মধ্যে জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন, ডোডো তার কোলে আছে। আজলান ওনার সাথে সাথে বেরোলেন ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের উপর ডোডোকে বসে হাত দুটো ধরে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগারে। ডোডো ওনার মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করেছে এই মহিলার কাছে সে থাকবে কিনা, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান সে এক প্রকার কেড়ে নিল মহিলার থেকে। শান্ত করাতে বললো, ওই তো তোমার মা এসেছে। ডোডো মাম্মা মাম্মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হস্তে আজলান মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এলো। শক্তপোক্ত মজবুত শরীরে গাঁথনি মহিলাটা, রোবতের মতো প্রতিজ্ঞাহীন মুখের আদল এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না। বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সব করতে ওস্তাদ। বয়স 28-29 হবে। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্নাবান্নার কথা পরে, আপনাকে সর্বপ্রথম বাচ্চা সামলাতে হবে। ও যেন একটুও কাঁদে না, একটু ওর মাকে না খোঁজে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। মহিলাটি ভাবুক দেখালো। ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ডোডোর গালে একটি আঙ্গুল ঢুকিয়ে রেখে মহিলাটির দিকে চেয়ে আছে। মহিলাটি তার দিকে তাকানে সে আজলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, আম্মাম। জাফর আহমদ বলল, কাল থেকে আমার বউরা নিয়ে আসবে, চিন্তা নেই মিস্টার শেখ। আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে, বাবার মতো হলে বলতে পারছি না। আজলান টের পেল কথার পিঠে খোঁচারাজ। মহিলাটির মুখে কোনো প্রতিজ্ঞা নেই। এক নাগারে ডোডোর দিকে তাকিয়ে আছেন। ডোডো আবারও কান্না শুরু করলো। আজলান জিজ্ঞাসা করলো, আপনি কবে থেকে আসবেন? মহিলাটির জবাব, তো এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার, আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলছেন? জাফর স্যার বললেন, ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলেছিলাম। আজলান বলল, সন্ধ্যায় পেয়ে যাবেন, থ্যাঙ্কস। আজলান বলল, ওকে এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডাকতে দোদা হাউমা করে কেঁদে উঠল আরও জোরে। আজলান কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেসকে তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না? কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, এই দেখো তোমার মা মেহবুব, তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো বাবার আঙুলের ইশারায় বেড়ে ওঠা ঝোপঝাড়ের দিকে চেয়ে তা কাঁদতে লাগলো। মহিলাটি এসে সামনে দাঁড়ায়। নিউজ প্রেজেন্টারের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুটিয়ে বাঁধা। বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজলান ভুরু কুঁচকে এলো মহিলাটিকে কোলে নিয়ে। দয়া করে কার পটিটা এনে দিন। আজলান দ্রুত গতিতে ঘর থেকে কার পটি এনে দিল। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হলো। আজলান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কী করে? মহিলা বলল, আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাটিকে রেখেছেন কীভাবে? ওর মা বিয়োগ হলো কতদিন হলো? আজলান পিলে চমকে উঠে বলল, ওর মা। মহিলাটি অবাক চাহনির সাথে প্রশ্ন ছুড়ে এলো, কোথায়? আজলান খানিকটা ধমকের সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষায় থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে, আমি চেষ্টা করব। ঘর গোছগাছ করতে লেগেই পড়ছিল আজলান। ডোডোর জন্য কিছুতেই হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। আইনের যাবতীয় জিনিসপত্র আমি আর আমার ঘরে রাখি, তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজলান বলে, নিয়ে যান, এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র আছে। মহিলা সব নিয়ে যেতে ঘর ফাঁকা হয়ে গেল। আজলান চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে উকি দিতে দেখলো ডোডো শুয়ে আছে। বালিশের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে ফিডার নিপেল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমাচ্ছে। আজলান বলল, ও কি ঘুমিয়েছে? মহিলার চমক সরে উঠে তার কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ, একটু ঘুম, মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে, আমাকে চিনতেও সময় লাগবে। আজলান বলল, ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজলান ঘাড় ফিরিয়ে ঘরটির দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটি ঘর গুছিয়ে ফেলছে দক্ষ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজলান একটু ভারমুক্ত হলো। এমনিতে সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে সবটা নর্মাল, কিচ্ছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে যাচ্ছে। ডোডোর রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকখানি কষ্ট, হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা তখন ফুরাতেই চায় না।
মহিলাটি কাজকর্ম দারুণ পটু। এক হাতে রান্না সামলাচ্ছে, ডোডোকে সামলাচ্ছে, কোনো কিছুতে বিরক্ত নেই। যদিও তাকে রান্নার কাজে রাখা হয়নি, কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রান্নাবান্না করতে পারবেন না, তাই রান্নার অনুরোধটা ওনাকেই। আলাদা করে রান্নার লোক রাখার চাইতে সেই টাকা ওনাকে দিলেই সে আর যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি, সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝোল, মুরগির মাছ রেঁধেছেন মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছেন। খেতে খেতে বলেন, ভালো রেঁধেছো শায়লা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন তারপর। জাফর আহমেদ খেতে খেতে বললেন, ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান খেতে খেতে মাথা নাড়লেন আর আপন মনে ভাবলো কবে তিথি রাতে রান্না খেয়েছে সে মনে নেই। বিয়ের পরের দিনগুলির মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তিথিকে রাত্রে না দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাটা বাছার দায়িত্ব পড়েছে তারপর থেকে। রান্না মা করতো, নইলে রমলা চাচি। চুল দেখে আজলান না খেয়ে উঠে গেছিল সেদিন। ভালো হয়নি স্যার? আজলান শব্দ করে হলো, ভালো। জাফর আহমদ হেসে বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতে শুটকির ঝাল ভুনা না খেলে আপনার জীবনে বৃথা। জিভে জল চলে আসবে। কাল রতনকে বলবো ও শুটকি নিয়ে আসবে। তুমি একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা রেঁধে তো। ওনার বিবি তাহেরা বেগম হেসে উত্তর দিলেন, যেভাবে বলছো মনে হচ্ছে এক কি অমৃত। তুমি বুঝবে না, তোমাকে শ্রেষ্ঠ রাঁধুনির খেতাব দিলেও কম হবে। আর সেই তুমি নিজের রান্নাকে এত তুচ্ছ জ্ঞান করছো, ভেরি ব্যাড। হে জেন্টেলম্যান, আপনি শুটকি খান না মনে হয়? আজলান অপ্রতিভ হেসে বললেন, না সরি। টেবিলে ধড়াক করে চড় মেরে উনি বললেন, আমার বিবির শুটকির জাল ভুনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবেন। বান্দরের মানুষ হয়ে শুটকি খান না, এ কেমন ডেপুটি সাহেব? এ তো ভারী লজ্জার। আপনার বিবিকে শুটকি রান্না জানেন না? আজলান খেতে খেতে বিষম খেলেন। তাহেরা বেগম পানি বাড়িয়ে দিয়ে বললেন, তুমি বড্ড বকো, খেতে দাও ছেলেটাকে। তক্ষণে ঘুম ঘুম চোখে উঠে এলো ডোডো। সায়রার কোল থেকে বাবার দিকে পিটপিট করে চেয়ে আসে। তারা বেগমকে পেছন থেকে দেখে খুশিতে দুহাত একত্র করে তালি দিল। তারপর ওনার কাছে হামলে পড়ার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে রাখলো আম্মা। তার আদুরে কণ্ঠস্বরে শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে বাঁকে হাসলেন। বাবু সোনা, উঠে গেছো? ভাত খাবে তুমি? ডোডো ওনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে তুলে নিতে দেবে তখনই শায়লা জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারও কান্না আরও জোরালো। আজরার ভুক্ত বসে রেখে উঠে গেল হাত ধুতে। দোল দিতে সে দোতলাতে বারান্দায় নিয়ে চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা, এই জুতো আসো, নিয়ে যাও। ডোডো শান্ত হলো না, করুণ সুরে মা মা করে কাঁদতে লাগলো। আজলান বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঠটা ডোডোর চোখের জলে ভিজে গেছে। শায়লা সবটা সামনে নিতে পারছে দেখে তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে, কিন্তু মনটা সেখানেই পড়ে আছে। ডোডো কিছুক্ষণ পরপর মাকে খুঁজছে, ফিটার মুখে তুলছে না। ভাত খাওয়া একদম খাওয়া যাচ্ছে না। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকে চা খাওয়াতো। আজলান সকালে সেভাবে খাওয়ানোর চেষ্টা করছে। ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শায়লা বলল, শায়লাকেও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডো মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কী বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন উদ্ভুত আর আজগুবি কেচ্ছা কাহিনী। কথার কোনো মাথায় নেই। সেসব শুনে ডোডো খিলখিল করে হাসতো আর সুরসুত করে চা টানতো চামচ দিয়ে। যন্ত্রমানবে শায়লা এসব কিছুই জানে না, তাই ডোডোর খাওয়া হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার মুখে নেয়। কয়েক চুমুক খেতে খেতে কেঁদে ওঠে। আজলান অবাক হয়, এইটুকু ছেলে মাকে কী করে সুন্দর চিনে ফেলছে। মায়ের আদর, কথা, স্নোয়া, অনুপস্থিতি সব বুঝতে পারে। যেহেতু কর্মস্থলে কাজে, সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছে কোনো কারণ ছাড়া, এ কেমন ছেলে? আজলান শায়লাকে ডাকতে সে হাজির হলো তৎক্ষণাৎ, হাতে বটি, হাতে তাতে সেদ্ধ নিল। বলল, সরি স্যার, ও কিছুতেই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনো মতেই, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে নিয়ে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্ত এবং ঝাঁঝালো শুরু হলো, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়। আপনি দেখছি কিছুই পারে না। শায়লা একটু রাগঞ্জিত বলল, কী পারি না? আপনার ট্রেনিং কাঁচা। বেবিকে ফ্রেন্ডলি হতে হবে আপনাকে, একজন মা যেভাবে ট্রিট করে। বলতে বলতে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল। ডোডো একটু ঘুমিয়ে এলে আজলান তাকে যত্নে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাতে তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতে শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কীভাবে মায়ের মতো ট্রিট করাবো বেবিকে। আজলান বলল, মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না। যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। শায়লা বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলার বীরত্ব চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজেগুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বলে বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং দিতে হবে? তাহলে আমি আপনাকে রাখছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলার কপালে
আঙুল বুলিয়ে বেরিয়ে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলার বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। এই ভালো এই খারাপ, পর্ব 4। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।